নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। কাল আমি চট্টগ্রামের শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমে প্রতিষ্ঠার কথা শুরু করেছিলাম। আজ আমি তার পরের অংশ বলার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। ঠাকুরের আদেশে কৈবল্যধাম আশ্রমে প্রতিষ্ঠার জন্য নির্মাণ কার্য আরম্ভ হয়। পাহাড়ের উপর মহেন্দ্রনাথ ঘোষালের বেড়াশূন্য চৌচালা টিনের ঘরটিকে পূজনীয় বিধুভূষণ বসু মেরামত করে চতুর্দিকে বেড়া দেওয়ালেন। একখানি রান্নাঘর তৈরি করালেন। একটি নলকূপ খনন করালেন। চারিদিক পরিষ্কার করে পাহাড়ের ওপর উঠবার সরু রাস্তাটিরও সংস্কার করালেন। হাতে সময় অতি সংক্ষিপ্ত। 10ই শ্রাবণ আশ্রম প্রতিষ্ঠা। সুতরাং মন্দির বা অন্য কোনো ঘর তৈরি করা সম্ভব নয়। একমাত্র বিধুভূষণ বসুর আপ্রাণ চেষ্টায় ওইভাবে 10ই শ্রাবণ আশ্রম প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের আদেশে শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায় কৈবল্যধামে প্রথম মহন্ত পদে অধিষ্ঠিত হন। এই উৎসব উপলক্ষে তিনি প্রথমে আশ্রমে আসেন। ফেনী নিবাসী শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রী যামিনী রঞ্জন আদিত্য শ্রী শ্রী ঠাকুরের আদেশে সংসার ত্যাগ করে আশ্রমবাসী হয়েছিলেন। বিশেষ করে হরিপদ বন্দ্যোপাধ্যায়কে দেখাশোনার ভার যামিনী রঞ্জনের ওপর ন্যস্ত হয়েছিল এবং ওই দিনই বাসুদেব নামে একজন বিহারী ব্রাহ্মণ এবং 2-3 দিন পরে রূপলাল নামে একজন সাঁওতালি চাকর নিযুক্ত হয়। শ্রী শ্রী ঠাকুর আশ্রমে প্রবেশ করেন কিছুদিন পর। শ্রী শ্রী ঠাকুরের আশ্রম প্রবেশের পূর্ব পর্যন্ত আশ্রমের যাবতীয় খরচ পূজনীয় বিধুভূষণ বসু প্রায় একাই বহন করেছিলেন। বিধুভূষণ বসুর নিকট হতে যামিনী রঞ্জন আশ্রমের খরচের জন্য টাকা নিয়ে আসতেন। ঠাকুরের ওপর বিধুভূষণ বসুর নির্ভরতার কথা শুনে চমৎকৃত হতে হয়। যামিনী রঞ্জন টাকার জন্য বিধুভূষণ বসুর নিকট উপস্থিত হলে বিধুভূষণ বসু তাহার আলমারির চাবি যামিনী রঞ্জনকে দিয়ে বলতেন, তোমার যাহা দরকার আলমারি হইতে খুলিয়া লইয়া যাও। যামিনী রঞ্জন তাহার প্রয়োজন অনুযায়ী টাকা নিয়ে চলে আসতেন। কখন কত টাকা নিতেন কোনোদিনই তিনি যামিনী রঞ্জনকে প্রশ্ন করেননি। একদিন যামিনী রঞ্জন বিধুভূষণ বসুকে জিজ্ঞাসা করলেন, আমি যে টাকা লইয়া যাই তাহার হিসেব কিছুই আপনি রাখেন না? আমি যদি বেশি টাকা লইয়া যাই? বিধুভূষণ বসু হেসে বলেছিলেন, ঠাকুর তোমাদের আশ্রমে পাঠাইয়েছেন। তোমাদের অবিশ্বাস করিলে ঠাকুরকেই অবিশ্বাস করা হয়। আশ্রমের জন্য যে টাকা খরচ হয় তাহার কোনো হিসাব রাখা দরকার মনে করি না। ঠাকুরের দেওয়া টাকা তাহার আশ্রমের জন্য খরচ হইবে, তাহার হিসেব নিকেশ রাখার কোনো দরকার নেই। কোথায় ঠাকুর মন্দির হইবে, কোথায় পুরুষ ও মহিলা ভক্তগণে পৃথক পৃথক থাকবার স্থান হইবে, কোথায় বা নলকূপ খনন করা হবে, সবই শ্রী শ্রী ঠাকুর স্বহস্তে একে বিধুভূষণ বসুকে দেখিয়ে দিয়েছিলেন। আশ্রম প্রতিষ্ঠার কয়েক মাস পরে কয়েকজন ভক্ত মিলে স্থির করেন আশ্রমের জন্য অন্তত 20,000 টাকার প্রয়োজন। শীঘ্রই যাহাতে এই টাকা সংগৃহীত হয় তাহার চেষ্টা করতে হবে। সভায় প্রথম মহন্ত মহারাজ বিদেহী শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়, কমিটির সভাপতি বিধুভূষণ বসু, সহসভাপতি যোগেশচন্দ্র বসু, সম্পাদক রায় বাহাদুর শুভময় দত্ত কোষ অধ্যক্ষ নিযুক্ত হন। ওই বৎসর 15ই ফাল্গুন ঠাকুর আশ্রমে প্রবেশ করবেন জেনে যাহাতে তাহার পূর্বে মন্দির, ঠাকুরের শয়নঘর ও আগন্তুকদের থাকবার ঘরের নির্মাণ কার্য শেষ হয়, তাহার জন্য বিধুভূষণ বসু আপ্রাণ চেষ্টা শুরু করেন এবং যথাসময় তাও শেষও করেন। মন্দিরের নকশা করে দিয়েছিলেন চট্টগ্রামের তৎকালীন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রদ্ধেয় গুরুভ্রাতা যোগেশচন্দ্র গুহ।
তাহারই তত্ত্বাবধানে বিধুভূষণ বসু, সুরেশচন্দ্র গুহ, ওভারসিয়ার ও হীরালাল বসু মহাশয় সাহায্যে সমস্ত নির্মাণ কার্য নির্বাহ করেছিলেন। পূজনীয় বিধুভূষণ বসু ও তাহার সহকারীদের স্মৃতি মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৈবল্যধামে 15ই ফাল্গুনে 2-3 দিন পূর্ব হতে লোক সমাগম আরম্ভ হয়েছিল। ঠাকুর নোয়াখালী হতে রওনা হলেন, আর সকলে মিলে চট্টগ্রাম মেলে চাঁদপুর হতে চট্টগ্রামে অভিমুখে রওনা হলেন। একটা লম্বা 3য় শ্রেণী কামরায় উঠেছিলেন সকলে। বিশেষ ভিড় ছিল না। লাকসাম স্টেশনে গাড়ি পৌঁছলে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চৌমুহনীর সব ভক্তই ঠাকুরকে ঘিরে এক গাড়িতে উঠলেন। ফেনী স্টেশনে অনেক ভক্ত ওই কামরায় উঠেছিলেন। ট্রেনখানি পরের দিন বেলা প্রায় 9টার সময় কৈবল্যধামের নিকটে আসলে দেখা গেল রেল লাইনের ধারে কৈবল্যকুণ্ডের পশ্চিম পারে খোল করতাল সহযোগে মধুর কীর্তন চলছে। ট্রেন ধীরে ধীরে চলছে। দূর হতে শ্রী ঠাকুরের প্রতি অঙ্গুলি নির্দেশ করতেই সকলে পরম আনন্দে নৃত্য করে উদ্দাম কীর্তনে মত্ত হয়েছেন। কৈবল্যধাম দেখে ঠাকুর যেন ভাবাবিষ্ট হয়ে পড়লেন। ঠাকুরকে ধরে বসেছিলেন রোহিণী বাবু। জীবনে কোনোদিন ঠাকুরের এমন অবস্থা দেখেননি। পাহাড়তলি স্টেশনে ট্রেনটি পৌঁছলে গুরু ভ্রাতারা প্রায় সকলে নেমে কৈবল্যধামে চলে গেলেন। রোহিণীবাবু ঠাকুরকে নিয়ে চট্টগ্রামে পৌঁছলে বিধুভূষণ বসু মোটরে করে তাহার বাসায় নিয়ে গেলেন। 15ই ফাল্গুন বিধুভূষণ বসুর নিজস্ব গৃহপ্রবেশের দিন ছিল। ওই দিন প্রথমে ঠাকুরকে নিয়ে বিধুভূষণ বসু আপন গৃহপ্রবেশ করলেন। পরে প্রায় বেলা 9টার সময় বিধুভূষণ বসুর নিয়োজিত একখানি বড় মোটর গাড়ি করে ঠাকুর অন্যান্য ভক্তদের সঙ্গে নিয়ে কৈবল্যধামের পাদদেশে পৌঁছলেন। উদ্দাম কীর্তন, শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহযোগে উপস্থিত সকলের ঠাকুরকে অভ্যর্থনা করলেন। পাহাড়ের উপর উঠবার সময় ঠাকুরের শ্রীদেহে ফুল ও নানা গন্ধদ্রব্য ছড়ানো হয়েছিল। বিমল আনন্দের স্রোত বইছিল। নানা স্থান হতে বহু আশ্রিত ভক্ত এসেছিলেন। স্থান সংকুলান না হওয়ায় অস্থায়ীভাবে টিনের আচ্ছাদন তৈরি হয়েছিল। তখনও হিমের আমেজ ছিল। ওই আচ্ছাদনের মধ্যে খড় বিছিয়ে সকলে বিছানা করে রাত্রিতে শয়ন করতেন। আশ্রিতদের মধ্যে কোনো ভেদাভেদের চিহ্ন মাত্র ছিল না। সবাই যেন একই পরিবারের লোক, আর তাহাদের একমাত্র কর্তা শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুরের চিন্তায় সকলের মনকে আচ্ছাদন করে রেখেছিল। 3 দিন ধরে চলেছিল মহোৎসব। জয় রাম, জয় গোবিন্দ।